আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব বিমান থেকে ফলা ত্রাণের আঘাতে গাজায় নিহত 18। জানিয়ে দেব মস্কোয় হামলা ইউক্রেন ও পাশ্চাত্যকে দায়ী করল রাশিয়া। এছাড়া রয়েছে যে কারণে ইসরায়েলের জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব মানতে বাধ্য হামাস নয়। সর্বশেষ রয়েছে যুদ্ধবিরতি কার্যকর অনিশ্চিত, জাতিসংঘে প্রস্তাব পাশের পরও গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বিমান থেকে ফলা ত্রাণের আঘাতে গাজায় নিহত 18। যুদ্ধ জর্জরিত গাজা উপত্যকায় বিমান থেকে ফলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে 18 জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই ট্র্যাজেডি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মঙ্গলবার বিমান থেকে ত্রাণ ফেলা হয় গাজার উত্তরাঞ্চল ভূমধ্যসাগরের তীরের কাছে। এ সময় ত্রাণের বস্তা মাথায় পড়ে নিহত হন 12 জন এবং সেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান আরও 6 জন। বিবৃতিতে এসব তথ্য জানিয়ে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ, দয়া করে বিমান থেকে ত্রাণের বস্তা ফেলা বন্ধ করুন। তার পরিবর্তে সড়ক থেকে ত্রাণের পথে ত্রাণ পাঠানোর ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা রয়েছে সেসব দূর করে পদক্ষেপ নিন। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধারা অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই সেখানে অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েল বাহিনী গত 6 মাসে অভিযানে গাজায় নিহত হয়েছেন 32,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় 74,000 মানুষ। প্রায় 22 লাখ মানুষ অধ্যুষিত গাজা উপত্যকার 1/3 মানুষ জাতিসংঘ ও অন্যান্য দাতা দেশ এবং গোষ্ঠীগুলো ত্রাণের উপর সরাসরি নির্ভরশীল। উপত্যকায় অভিযান শুরুর সময় থেকে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ওই মাস থেকেই আকাশপথে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা বিশ্ব। মস্কো হামলা নিয়ে ইউক্রেন ও পাশ্চাত্যকে দায়ী করল রাশিয়া। মস্কোর কনসার্ট হলে গত সপ্তাহে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেন ও পাশ্চাত্যের দেশগুলোর ভূমিকা ছিল বলে রুশ কর্মকর্তারা মঙ্গলবার দাবি করেছেন। কিয়েভ ওই হামলার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা জোরালোভাবে অস্বীকার করেছে। আবার ইসলামিক স্টেট গ্রুপের একটি সহযোগী দল ওই আক্রমণের দায়ও স্বীকার করেছে। মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা FSBর প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ কোনো প্রমাণ না দিয়ে প্রেসিডেন্ট পুতিনের পর অনুরূপ অভিযোগ করেন। পুতিন কনসার্ট হল আক্রমণের সাথে সাথে ইউক্রেনকে সংশ্লিষ্ট করছেন, তবে তিনি স্বীকার করছেন যে গ্রেফতার হওয়া সন্দেহভাজনরা উগ্র ইসলামপন্থী IS এর সাথে সম্পৃক্ত একটি দল এই হামলার দায়িত্ব দাবি করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলেছে তাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে হামলার জন্য ওই গোষ্ঠীটাই দায়ী। বোটনিকভ গত 2 দশকের মধ্যে রাশিয়ার মাটিতে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থাগুলোকে জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আগাম তথ্য দিয়েছিল তা তিনি স্বীকারও করেছেন। বোটনিকভ বিস্তারিতভাবে না বলে বলেছেন, আমরা বিশ্বাস করি যে উগ্র ইসলামপন্থীরা ওই হামলা চালিয়েছে। পশ্চিমা স্পেশাল সার্ভিসগুলো এতে সহায়তা করেছে এবং ইউক্রেনের স্পেশাল সার্ভিসগুলো এতে সরাসরি অংশ নিয়েছিল। তিনি পুতিনের দাবি পুনরাবৃত্তি করে বলেছেন যে 4 বন্দুকধারীকে গ্রেফতার করার সময় ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাকেই তিনি প্রমাণ হিসেবে কিয়েভের উপর ওই হামলার সংশ্লিষ্টতা বলে উপস্থাপন করেছেন। তবে বেলারুশের কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মঙ্গলবার বলেছেন সন্দেহভাজনরা ইউক্রেনের দিকে যাচ্ছিল কারণ বেলারুশ সীমান্তে নিরাপত্তা কঠোর হবে বলে তাদের ভয় ছিল। তুরস্কে গিয়েছিল অভিযুক্তরা। মস্কোর অদূরে শুক্রবার ক্রোকাস সিটি হলে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় 150 জনেরও বেশি লোক নিহত হওয়ার ঘটনায় রাশিয়া এখনও আচ্ছন্ন। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন এখনও প্রায় 90 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে 2 জন আরও শিশুও রয়েছেন। মস্কোর একটি আদালতের রোববার হামলার দায়ে অভিযুক্ত 4 ব্যক্তিকে সন্ত্রাসবাদের অভিযোগে হাজির করা হয়। তাদের দেহে প্রচণ্ড মারধরের চিহ্নও দেখা গেছে। একজনকে শুনানির সময় প্রায় অচেতন অবস্থায় দেখা গেছে। তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার নিশ্চিত করেছেন যে আক্রমণকারীদের মাঝে 2 জন মার্চ একসাথে রাশিয়া যাওয়ার আগে তারা তুরস্কে কিছুক্ষণ সময়ের জন্য ছিল। সন্দেহভাজনদের একজন শামসুদ্দিন ফদুরিনি 20 ফেব্রুয়ারি তুরস্কে প্রবেশ করেন। পরদিনই ইস্তাম্বুলে ফাতিহ এলাকায় একটি হোটেলে ওঠেন। 27 ফেব্রুয়ারি হোটেল ছেড়ে দেন। অপরজনের নাম সাদাইকা রামানি। তিনি 5 জানুয়ারি ওই একই এলাকায় একটি হোটেলে ওঠেন। জানুয়ারি মাসের 21 তারিখ হোটেল ছেড়ে দেন।
ওই কর্মকর্তা প্রকাশ্যে বিবৃতি দেওয়ার অনুমতি না থাকার কারণে নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারের আদেশ না থাকায় তাদেরকে অবাধে রাশিয়া ও তুরস্কে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল। এদিকে যে কারণে ইসরায়েল জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব মানতে বাধ্য, কিন্তু হামাস নয়। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর আগে এরকম প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো, এবার ভোটদান থেকে বেরোতে ছিল যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রস্তাবটি পাশের অর্থ হলো ইসরায়েল তা পালন করতে বাধ্য, কিন্তু গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস তা পালন করতে বাধ্য নয়, কারণ হামাস কোনো রাষ্ট্র নয়। নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবের পর পণবন্দীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পরে নিরাপত্তা পরিষদ এই প্রথম যুদ্ধবিরতির আহ্বান জানালো। গাজায় ইসরায়েলের আক্রমণের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এবং তার মিত্র ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ ইঙ্গিত দিচ্ছে। নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এর আগে পণবন্দি মুক্তির সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি যুক্ত রাখা হলেও এবার যুক্তরাষ্ট্র তাদের ওই অবস্থান পরিত্যাগ করেছেন। এতে বলা হয়েছে, দুঃখের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনায় ভেটো দেয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা পণবন্দীদের মুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। এটি হামাসকে ধারণা দিয়েছে যে তারা বন্দীদের মুক্ত না করে যুদ্ধবিরতি অর্জনের জন্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ ব্যবহার করতে পারে। ওয়াশিংটন একটি ইসরায়েলি প্রতিনিধি দল এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে এই সপ্তাহের জন্য নির্ধারিত বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, গাজায় এখনও যেহেতু পণবন্দীরা আটকে আছে, তাই ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করবে না। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন, তবে বলেছেন এটা আরও অনেক আগেই করা দরকার ছিল। রিয়াদ মনসুর আরও বলেন, অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাতে ওই কাউন্সিলে 6 মাস সময় লেগেছে। এরই মধ্যে 10,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং পঙ্গু হয়েছেন। 2 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত ও দুর্ভিক্ষ হয়েছেন। হামাস এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, তারা অনতিবিলম্বে বন্দী বিনিময় প্রক্রিয়ায় জড়িত হতে প্রস্তুত, যা উভয় পক্ষের বন্দীদের মুক্তির দিকে নিয়ে যাবে। সোমবার নিরাপত্তা পরিষদের ভেটো যুক্তরাষ্ট্রে ভোট দেওয়া থেকে বিরত থাকে, তবে বাকি সব 14 সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এদিকে জাতিসংঘে প্রস্তাব পাশের পরও গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হওয়ার পরও বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা। অথচ এই প্রস্তাবে দ্রুতই গাজা উপত্যকার বিমান হামলা বন্ধের কথা বলা হয়েছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলেছে, ইসরায়েল আজ গাজায় বেশ কয়েকটি এলাকায় বিমান ও কানন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনারা আবাসিক ভবন, বাস্তুচ্যুত সমাবেশে সমবেত আঘাত হানে। এতে অন্তত 15 জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন নারী ও 1 জন শিশু রয়েছে। রাফার উত্তর শহরে মোসুবে এলাকায় একটি আবাসিক ভবনে বর্বর ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজায় দখলদার সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। ইসরায়েলের হামলায় অব্যাহত থাকার কারণে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের অনুসারে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এর আগে গতকাল ইসরায়েলি বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো এই প্রস্তাবকে স্বাগত জানালেও ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল।